মুক্তিযুদ্ধের বিরুদ্ধে আর মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এত ক্ষোভ কেন? মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? সেটা আমার প্রশ্ন, দেশবাসীর কাছে প্রশ্ন, যে রাজাকারের নাতিপুতিরা সবকিছু পাবে, মুক্তিযোদ্ধারা পাবে না। অপরাধটা কি? নিজের জীবন বাজি রেখে, নিজের পরিবার সংসার সবকিছু ফেলে দিয়ে যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল, দিন রাত খেয়ে না খেয়ে, কাদা মাটি ভেঙে, রোদ বৃষ্টি ঝড় সব মোকাবেলা করে যুদ্ধ করে এই দেশে বিজয় এনে দিয়েছিল। আর বিজয় এনে দিয়েছিল বলেই না আজকে সবাই উচ্চ পদে আসীন, আজকে গলাবারে কথা বলতে পারছে। নইলে তো ওই পাকিস্তানিদের বুটের লাথি খেয়ে চলতে হতো। নমস্কার বন্ধুরা, বাংলা বিশ্ব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। বাংলাদেশ আজ উত্তপ্ত। উত্তপ্ত ঢাকা, বরিশাল থেকে শুরু করে শহরের বিভিন্ন অংশ, গোটা বাংলাদেশে ছাত্র ভার্সেস ছাত্র, ছাত্র ভার্সেস পুলিশ, ছাত্র ভার্সেস সরকার কিন্তু লড়াই চলছে। কিছু কিছু মর্মান্তিক ভিডিও আমাদের সামনে আসছে, সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে। ছাত্র আন্দোলনের পক্ষে সবাই গিয়ে কিন্তু দাঁড়াচ্ছে। হয়তো এটা কাম্য ছিল না, কথা বলে হয়তো জিনিসগুলোকে মিটিয়ে নেওয়া যেত, কারণ বাংলাদেশ মানেই কিন্তু তারা আন্দোলনের মধ্যে দিয়ে জিনিসকে নিতে জানে। ছাত্র আন্দোলন থেকেই ভাষা আন্দোলন, আর সেখান থেকেই বাংলাদেশের ইতিহাসের কিন্তু সূচনা। আর সেই বাংলাদেশে আজ প্রোটেস্ট এগেইনস্ট কোটা, ঠিকই শুনছেন, কোটা প্রোটেস্টের জন্য শহরের রাজপথ এবং গোটা বাংলাদেশ জুড়ে ছাত্ররা নেমেছে রাজপথে। আমরা আজকের ভিডিওটিতে দুটো পক্ষই শোনাবো, এবং বাংলাদেশ থেকে আমার যারা বন্ধুরা শুনছো এবং আমার সমস্ত ওয়েস্ট বেঙ্গলবাসী, ত্রিপুরা, আসামে যারা বাংলা ভাষায় কথা বলো, তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলবে না, কারণ আমরা এখানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যটাও শোনাবো, এবং ছাত্র আন্দোলন কেন সেখানে চলছে, কেন কোটা হাঁটানোর দাবিতে সেখানে উত্তাল হয়ে উঠেছে, গর্জে উঠেছে বাংলাদেশ, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে, জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন প্রান্ত। জেনারেলি বিশ্বের বিভিন্ন দেশে কোটার দাবিতে আন্দোলন হয়, এখানে কোটা সরানোর জন্য আন্দোলন, কারণ এই কোটা কোটা করতে করতে জেনারেল পার্সনের জন্য রাষ্ট্রে গিয়ে রয়েছে 44%। বাংলাদেশের 56% পুরোটাই সরকারি চাকরির ক্ষেত্রে কোটার আওতায় পড়ে। কিভাবে তারা কোটার ডিজাইন করেছে 56% সেটা একবার বুঝে নেওয়া দরকার। 30% হচ্ছে বাংলাদেশে মুক্তিযোদ্ধার সময় যারা মুক্তিযোদ্ধা ছিলেন তাদের ছেলে মেয়েদের জন্য, 10% হচ্ছে মহিলাদের জন্য, 5% হচ্ছে এথনিক মাইনরিটিজের জন্য, 1% হচ্ছে ডিসেবিলিটি পার্সনের জন্য, এবং 10% রাখা আছে স্পেসিফিক ডিস্ট্রিক্টদের জন্য। তাহলে পরে এই হলো ওভারঅল কাঠামো, 56% পুরোটাই কোটা। আর এটা নিয়েই কিন্তু আন্দোলন চলছে। অ্যাকচুয়ালি 2018 সালে বাংলাদেশে এই নিয়ম চালু হয়, এরপরে কোর্ট কেস হয়, কোর্ট কেস হওয়ার পরে এটা স্থগিতাদেশ পেয়ে যায়, এবং রিসেন্টলি 2024-এর 5ই জুন এই নিয়মটা কিন্তু কোর্ট বলে দেয় যে না, এই নিয়মটা আবার ইমপ্লিমেন্ট করে দেওয়া হলো। বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট রিসেন্টলি এই নির্দেশের উপরে স্থগিতাদেশ দিয়ে দিয়েছে। তারা বলেছে আমরা পর্যবেক্ষণ করব, এবং 1 মাসের জন্য স্থগিতাদেশ বা অন হোল্ড বা সাসপেনশন রইল, এই নিয়ম কোনো কার্যকরী হবে না। এবার
আমরা শুনে নিই শেখ হাসিনা কি বলছেন। প্রশাসনের ক্ষেত্রে প্রথম সচিব কিন্তু আমি করি, এবং প্রথম এসপি, ডিসি, এরপরে একবারে মানে ওসি, সমস্ত জায়গায় যেন নারীদের একটা অবস্থান থাকে সেটা আমরা নিশ্চিত করি। লেখাপড়ার দিক থেকে জাতির পিতাই শুরু করলেন মেয়েদেরকে অষ্টম শ্রেণী পর্যন্ত প্রথমে অবৈতনিক করে দেওয়া, সেটাকে 12 পর্যন্ত 12 ক্লাস পর্যন্ত অবৈতনিক। পার্লামেন্টে কিন্তু মেয়েদের জন্য আলাদা সিট রেখে দিলেন, সংরক্ষিত আসন, যেন নারী নেতৃত্ব গড়ে ওঠে। নারীদের এই যে সুযোগগুলি আমরা সৃষ্টি করেছি কেন? যাতে করে অর্থনৈতিকভাবে তারা স্বাবলম্বী হতে পারে, নিজের পায়ে দাঁড়াতে পারে নিজেরা। তো আমার প্রশ্ন হচ্ছে যে সেই সময় যারা আন্দোলন করেছিল তার মধ্যে অনেক মেয়েরাও ছিল। নারী কোটা চাই না, যিনি বলছেন নারী কোটা চাই না, মেধা দিয়ে চাকরি পাবে, সে কি চাকরি পেয়েছে? সে কি বিশেষ পরীক্ষা দিয়েছে? বিশেষ পরীক্ষা কি সে মানে প্রিলিমিনারিতেই সে জায়গা করতে পেরেছে? তো এই বড় কথাগুলি যদি না বলতো তাহলে এখন তো কোথাও না কোথাও চাকরি তো পেত। দ্বিতীয় কথা হচ্ছে আমাদের দেশের যে সমস্ত এলাকাটা যদি আপনি দেখেন, সব এলাকা তো সমানভাবে উন্নত না, অনগ্রসর সম্প্রদায় আছে, আর কোন কোন এলাকা সেই সব এলাকার মানুষের কি কোনো অধিকার থাকবে না? সেই অধিকার কথা বিবেচনা করেই তো প্রত্যেক জেলা থেকেও যেন কেউ কোনো মানুষ অন্তত চাকরি পায় সেই ব্যবস্থা নেওয়ার কথা। আজকে যদি আপনি বিভিন্ন মানে কোটা বন্ধ করে দেওয়ার পরে যদি হিসাবটা নেন, কোথাও কোথাও দেখা যাচ্ছে যে কোনো কোনো জেলা 23টা জেলায় একটা লোক পুলিশের চাকরি পায়নি, বা প্রশাসন বা কোথাও 42 BCS আমরা স্পেশাল মানে পরীক্ষা নিয়ে শুধু ডাক্তার নিয়োগ দিয়েছিলাম। এখানে মেডিকেল সেক্টরে আমি মেয়েদের সংখ্যাটা বেশি দেখি, কিন্তু অন্যান্য ক্ষেত্রে যদি আমরা দেখি সেখানে তো সবসময় পিছিয়ে থাকা। তো লাভটা কি হলো? মুক্তিযোদ্ধারা খুব দৌড়লো, তারা মামলা করলো। যখন মামলা করার পরে কোর্ট, উচ্চ আদালত কোনো রায় দেয় বা কোর্টের যখন কোনো রায় হয়, সাধারণত সেই রায়ের বিরুদ্ধে এক্সিকিউটিভ অথরিটির এখন এই মুহূর্তে তো আমাদের কিছু করার নেই, কারণ কোর্টেই সমাধান করতে হবে। এখন যারা আন্দোলন করছে তারা তো আইন মানবে না, আদালত মানবে না, সংবিধান কি তারা চেনে না, বা একটা কার্যনির্বাহী অর্থাৎ একটা কাজ করতে গেলে তার যে নীতিমালা, বিধিমালা বা ধারা থাকে সেটা, বা সরকার কিভাবে চলে এ সম্পর্কে কোনো ধারণাই এদের নাই, কোনো জ্ঞানই নাই। হ্যাঁ, পড়াশোনা করছে, ভালো নাম্বার পাচ্ছে, সেটা ঠিক, কিন্তু ভবিষ্যতে এরা তো নেতৃত্ব দেবে বা এই দেশটা চালাতে আসবে, তাদের তো এই ধারণাগুলি দরকার। আমাদের সংবিধান কি বলে সেটা তাদের জানা উচিত। আমাদের একটা রাষ্ট্র পরিচালনায় কি ধরনের কাজ হয় সে সম্পর্কে তাদের কোনো ধারণা আছে? সে ধারণা তো আমরা দেখি না। আজকে যখন আদালতে চলে গেল, তা আদালতে সেটা সমাধান, এবং আদালত তাদের সুযোগ দিয়েছে, বলেছে আপনারা আসেন, আর্গুমেন্ট করেন, বলেন, তা আদালতে যাক, বলুক না, তারা রাজপথেই সমাধান করবে। আর আমাকে বলছে, আমি সত্যি কথা বলতে কি, আদালত যখন কথা বলেছে, আদালতে যখন চলে গেছে, তার যখন রায় হয়েছে, তো সেই রায়ের বিরুদ্ধে এখন এই মুহূর্তে আমার তো দাঁড়ানোর কোনো অধিকার নাই। এটা তো আমার সংবিধানও বলে না, আমার পার্লামেন্টও বলে না, কার্যপ্রণালী বিধিও বলে না, কিছুই না। যতক্ষণ পর্যন্ত আদালত থেকে সমাধান না আসবে ততক্ষণ আমাদের এখানে কোনো কিছু করার থাকে না। এটা বাস্তবতা, এই বাস্তবতা তাদের মানতে হবে। আর যদি না মানে কিছু করার নাই, আর রাজপথে আন্দোলন করতেই থাকবে, তবে কোনো ধ্বংসাত্মক কাজ করতে পারবে না। যতক্ষণ তারা শান্তিপূর্ণভাবে করে যাচ্ছে কেউ কিছু বলছে না, কিন্তু এর বাইরে যখন কিছু করবে, পুলিশের গায়ে হাত দেওয়া বা পুলিশের গাড়ি ভাঙা বা এভাবে আক্রমণ, এগুলি যদি করতে যায়, তাহলে তখন তো আইন তার আপন গতিতে চলবে, এখানে আমাদের কোনো কিছু করার নেই। কোটা আন্দোলন করবার আগে তাদের তো পরীক্ষার রেজাল্টগুলি দেখে নেওয়া উচিত ছিল, যে কোথায় তারা দাঁড়িয়েছে। আর দ্বিতীয় কথাটা হচ্ছে, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এত ক্ষোভ কেন? মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? সেটা আমার প্রশ্ন, দেশবাসীর কাছে প্রশ্ন, যে রাজাকারের নাতিপুতিরা সবকিছু পাবে, মুক্তিযোদ্ধারা পাবে না।
অপরাধটা কি? নিজের জীবন বাজি রেখে, নিজের পরিবার সংসার সবকিছু ফেলে দিয়ে যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল, দিন রাত খেয়ে না খেয়ে কাদা মাটি ভেঙে রোদ বৃষ্টি ঝড় সব মোকাবেলা করে যুদ্ধ করে এই দেশে বিজয় এনে দিয়েছিল। আর বিজয় এনে দিয়েছিল বলেই না আজকে সবাই উচ্চ পদে আসীন, আজকে গলাবারে কথা বলতে পারছে। নইলে তো ওই পাকিস্তানিদের বুটের লাথি খেয়ে চলতে হতো। আজকে আমি কথা বলছিলাম যে কোনোদিন বিদেশে যেতে গেলে আগে একটা ভিসা নিতে যেতে হতো করাচিতে, কারণ যখন করাচি রাজধানী, এরপর রাজধানী হলো ইসলামাবাদ, তারপরে হলো পিন্ডি। তো সেখান থেকে বিদেশে যাওয়ার ভিসা দিত। আন্তর্জাতিক কোনো ফ্লাইট ঢাকা থেকে চলতো না, ওই করাচির থেকে আন্তর্জাতিক ফ্লাইট নিতে হতো, হয় দিল্লি থেকে নয় করাচি থেকে। এই জায়গা থেকে কোনো আন্তর্জাতিক ফ্লাইট যেত না। এটা আমার নিজের অভিজ্ঞতা। জাতির পিতা মুক্তি পেলেন 69 সালে, এরপর আমি ইটালিতে গেলাম আমার স্বামীর সাথে কর্মস্থলে। যাওয়ার জন্য আমাকে করাচিতে যে 2 রাত থেকে ওখান থেকে ভিসা নিয়ে তারপর আমি আন্তর্জাতিক ফ্লাইট ধরতে পারলাম। এইটা ছিল আমাদের অবস্থাটা। এরা তো ছেলেমেয়েরা তো ওটা দেখেনি, বা এখন যারা লাফাচ্ছে, এমনকি 15 বছর আগে বা 20 বছর আগে বাংলাদেশ সম্পর্কে তারা বোধহয় জানে না। আর আওয়ামী লীগ ক্ষমতা আসার আগে বাংলাদেশের অবস্থাটা কি ছিল? ঢাকা বিশ্ববিদ্যালয় সব বিশ্ববিদ্যালয় ছিল অস্ত্রের ঝড়জানানি, বোমাবাজি আর সেশন জট। 5 বছর 7 বছর সেশন জট। কোন সেমিস্টার সিস্টেম ছিল না, গ্রেডিং পদ্ধতি ছিল না, বহু সাবজেক্ট ছিল না যা আন্তর্জাতিক মান হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কারণে বাংলাদেশ থেকে কেউ যদি বিএ পাস করে বিদেশে যেত, তাকে আবার সেই গোড়ার থেকে ইন্টারমিডিয়েট থেকে পড়তে হতো, স্কুলে ভর্তি হয়ে পড়ে তারপরে উচ্চ সে যেতে পারত। কারিকুলাম চেঞ্জ করা, গ্রেডিং সিস্টেম আনা, সেমিস্টার সিস্টেম আনা, সবকিছু কিন্তু আওয়ামী লীগ করে দিয়েছে। আজকে সকলের হাতে মোবাইল ফোন, ফটাফট যোগাযোগ করে ফেলে, সোশ্যাল মিডিয়াতে করে আন্দোলন করে। এই মোবাইল ফোন কোথায় ছিল? কার হাতে ছিল আওয়ামী লীগ ক্ষমতা আসার আগে? 96 সালের সরকার আসার পর সমস্ত ফোন, অ্যানালগ ফোনকে ডিজিটাল করা, মোবাইল ফোন সবার হাতে হাতে তুলে দেওয়া, ওয়াইফাই কানেকশন দেওয়া, কে করেছে? আওয়ামী লীগ সরকার করেছে। আর করেছে বলে আজকে সেটা ব্যবহার করে এখন নানা রকম রাষ্ট্র কিভাবে চলবে সেই নীতিমালা, সেটা তো আমাদের সংবিধানে দেওয়া আছে। যেখানে সংবিধানে আছে অনগ্রসর যারা, তাদেরকে রাজ্যের কর্মের সাথে সম্পৃক্ত থাকতে দেয়া হবে। তারা কি সংবিধানটা পড়ে দেখছে কখনো? আর মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে কথা বলার অধিকার তাদেরকে দিয়েছে। যে মুক্তিযোদ্ধা বললো, আমি তার সাথে সম্পূর্ণ একমত যে তারা জীবনে কষ্ট করেছে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় 75-15 আগস্টের জাতির পিতাকে হত্যার পর এমন একটা সময় গেছে যে মুক্তিযোদ্ধা বলতে পারেনি যে আমি মুক্তিযুদ্ধ করি, কারণ হাজার হাজার অফিসার সৈনিকদের জিয়ারন মেরে সাফ করে দিয়েছে। আবার তাদের মাথায় মানে কিছু কিছু পকেট করে নিয়ে তাদেরকে খুব তেল দিয়েছে, কিন্তু আসলে তো মুক্তিযুদ্ধের চিন্তা চেতনা সবকিছু তো মুছে ফেলে দিয়েছিল। মনে হলো যে পাকিস্তানের আবার প্রদেশ হয়ে গেছি আমরা, সেই জায়গায় নিয়ে যাচ্ছিল। সেখান থেকে বাংলাদেশ ফিরে এসেছে, জয় বাংলা স্লোগান ফিরে এসেছে, 7ই মার্চের ভাষণ ফিরে এসেছে। মুক্তিযুদ্ধের এখন ভালো লাগে না, মুক্তিযুদ্ধের কথা শুনলে তাদের মানে গায়ে জ্বর আসে। আর সবথেকে একটা যে দেখলাম খুব অদ্ভুত লাগলো আমার কাছে, মুক্তিযোদ্ধার নাতি সে ভর্তি হয়েছে মুক্তিযুদ্ধ কোটা ইউনিভার্সিটিতে, উনিও বলেন কোটা থাকবে না। তো বেটা তুই তাহলে পদে চলে আয়, পড়াশোনার দরকার নাই। হ্যাঁ, ওর বলতে হচ্ছে তুই চলে, তোর পড়াশোনার দরকারটা কি? তুই মুক্তিযোদ্ধার নাতি হিসেবে কোটায় ইউনিভার্সিটি ভর্তি হয়ে এমন বলে কোটা লাগবে না, তোকে তো ইউনিভার্সিটি থেকে বের করে দেওয়া উচিত। হ্যাঁ, ওকে ওই ইউনিভার্সিটি থেকে বের করে দেওয়া উচিত যে কোটা নাই, তোর পড়া নাই, যা বাড়ি যা বসে থাক। যদি লজ্জা থাকতো তাহলে আগে ইউনিভার্সিটির থেকে পড়াশোনা বন্ধ করে দিয়ে এসে তারপর বলুক যে কোটা লাগবে না। বিচিত্র এই দেশ, আসলে আমাদের দেশটা বিচিত্র একটা দেশ। শেখ হাসিনার বক্তব্য তো আপনারা শুনলেনই। তিনি বলছেন যে মহিলারা যদি কোটাতে আসে তাহলে পরে চাকরি পাবে,
কিন্তু যারা ছাত্র আন্দোলন করছে সেই সব মেয়েরা, ছেলে মেয়েরা, তারা বলছে দেশের প্রধানমন্ত্রী মহিলা, লোকসভার স্পিকার মহিলা, তাহলে পরে সেই দেশে মহিলাদের তো অগ্রাধিকার রয়েছে, যতটা না বাংলাদেশে রয়েছে ততটা হয়তো পৃথিবীর কয়েকটা দেশ গুনলে পরে পাওয়া যাবে। কিসের কোটার দরকার? এই নিয়েই বাংলাদেশে যে আন্দোলন সংগঠিত হচ্ছে সেই আন্দোলনটা কিন্তু কোনো রাজনীতির ব্যানারে নয়। ছাত্ররা নিজেদের মধ্যে সংগঠিতভাবে বৈষম্য বিরোধী বলে একটি তারা সংগঠন করে এবং সবাইকে এক শেডের নিচে নিয়ে আসার জন্য তারা সেটা প্রচার করেন, তারা লিফলেট তৈরি করেন, লিফলেট বিলি করেন এবং দেখা যায় ধীরে ধীরে জেনারেল মানুষ, সাধারণ মানুষ এই আন্দোলনের সাথে আসতে থাকে। ছাত্রদের কি দাবি তাহলে? ছাত্রদের দাবি হচ্ছে যে দেখুন, এটা আবার সুপ্রিম কোর্ট, আবার হাইকোর্ট, আবার সরকারের পক্ষে চলবে, আমরা এটা মানব না। এর চেয়ে ছাত্ররা চাইছে যে মাইনরিটিজের জন্য কোটা থাকুক, ডিসেবিলিটিজের জন্য কোটা থাকুক, বাকিটা মেরিটের বেসিসে হোক। এটাও কিন্তু একটা ভাবার বিষয় যে যখন আমরা ভারতবর্ষ থেকে ভিডিওটি করছি, আমরা এখানে কিন্তু জেনারেলরা কোটার রাজনীতিতে কিন্তু আলটিমেটলি ফেসে যাই। ভালো স্টুডেন্ট হওয়ার পরও চাকরি পায় না। সেখানে তো বলতে হয় যে বাংলাদেশের ছেলেমেয়েরা অনেক বেশি প্রোঅ্যাক্টিভ, যে তারা চাইছে মেরিটের বেসিসে হোক, কোটার বেসিসে নয়। কিন্তু সরকার পক্ষের দাবি কিন্তু কিছু আলাদা। সরকার পক্ষ বলেই দিচ্ছে যে পাকিস্তানের বুটের নিচে থাকা কি ভালো ছিল? মুক্তিযোদ্ধারা যা করেছে তার জন্য চিরকৃতজ্ঞ এবং সেই জন্যই 30% অ্যালটেড, তাতে কেন প্রবলেম হচ্ছে? তাহলে কি এই আন্দোলন কোনোভাবে সংগঠিত হচ্ছে কোনো বিদেশি শক্তির দ্বারা? দুটো পক্ষের বক্তব্যে কিন্তু এই ধরনেরই ভেরিয়েশন কিন্তু পাওয়া যাচ্ছে। আমরা আশা করব খুব তাড়াতাড়ি পড়ুয়ারা পড়ার ক্ষেত্রে ফিরে আসুক এবং যে আন্দোলন তারা সংগঠিত করছে এবং কোটার এই দাবিতে সরকার এবং পড়ুয়াদের মাঝখানে মধ্যস্থতা হোক এবং ছাত্ররা যখন রাস্তায় নেমে ইটপাটকেল ছোড়ে, মানে ছাত্রলীগের সাথে এই বৈষম্য বিরোধী সংগঠনের কিন্তু লড়াই শুরু হয়ে যায় রাস্তাতে। এর সাথে তো পুলিশের মার যাকে বলে। তো সব মিলিয়ে বাংলাদেশের ছাত্ররা যেভাবে এটার প্রোটেস্ট করছে সেটা কিন্তু সরকারকে আঙ্গুল দিয়ে দেখাচ্ছে যে ছেলেপেলেরা চাইছে যে তারা মেরিটের বেসিসেই কিছু করতে। বাংলাদেশের সরকার কিভাবে এই গোটা জিনিসটাকে দেখছে, কি চাইছে সে দেশের সরকার, সেটা আমাদের মনে হয়, স্পেশালি আমার মনে হয় যে যারাই আন্দোলনগুলো করছে এবং আপামর বাংলাদেশবাসীর সাথে কথা বলে ডিসকাশন করে মাঝামাঝি কোনো একটা জায়গায় হয়তো সলিউশন আসা উচিত। কারণ যুগ বদলেছে, সময় বদলেছে, তার সাথে শিক্ষার মানও বদলেছে এবং ছাত্ররা যখন সংগঠিতভাবে এত বড় একটা আন্দোলন করছে কিছু তো তার মানে আছেই। ঘটনা কোন দিকে যায় সেই দিকে সবার চোখ থাকবে। আশা করব বাংলাদেশ থেকে যারা দেখছো তারা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং তোমরা সরকারের পক্ষে বা বিপক্ষে যেভাবেই হোক তোমাদের যেটা কোটা সিস্টেমের এগেইনস্টে বা প্রোটেস্টে লড়াই আছে সেটাকে সংবিধান মেনে সেটাকে চালিয়ে যাইবে। তাহলে পরেই হয়তো সেখানে যে কোনো দেশের সংবিধানের জয়, গণতন্ত্রের জয় হবে। ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে দেবে। নমস্কার, ভালো থাকবে, সুস্থ থাকবে।